ইয়েস ইয়েস আমি আসলে কাজ করতে করতে শিখেছি দিন শেষে আসলে ওইটাই ম্যাটার করে ইচ্ছাটা এবং আমি ওই ইচ্ছার জন্য কতটুকু হার্ডওয়ার্ক করব কতটুকু ডেডিকেটেড থাকবো নাটকে যে ক্যারেক্টারগুলো প্লে করেছি সেখান থেকে অনেক কিছু শিখে আসলে এই জায়গাটা এসেছি সো ডেফিনেটলি আমি প্ল্যাটফর্মটা ভীষণ মিস করি আমাদের মেগাস্টার শাকিব খান আমার কো আর্টিস্ট সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই গুড একটা অপরচুনিটি হবে আমার কাছে রকস্টারে ওই সুযোগটা ছিল সো ওই সুযোগটা আমি আসলে কতটুকু মানে ফুলফিল করতে পারবো সেটা নিয়ে ভয় ছিল এখন মাত্র থার্ড ফিল্ম হলো 30th ফিল্মে গিয়েও যেন আমার আসলে সেম লেভেল অফ এক্সাইটমেন্ট আর নার্ভাসনেসটা যেন কাজ করে অ্যাজ আ কো আর্টিস্ট আসলে শাকিব ভাই ভীষণ কোঅপারেটিভ এবং উনি সেটে আসলে কখনো ফিল করতে দেন না যে উনি মেগা স্টার বা উনি আমাদের দেশের সব থেকে বড় ফিল্ম স্টার এটা উনি কখনোই ফিল করতে দেন না কো আর্টিস্টদেরকে আমি কখনো ফিল করিনি 2019-এ বিয়ে হয়েছিল আই ফিল 2019-এর পরে আমার ক্যারিয়ারে বিশাল বড় বড় চেঞ্জেসগুলো এসেছে এবং আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ অ্যাড হয়েছে আমি মনে করি যে হেলদি কম্পিটিশন খুবই ইম্পর্টেন্ট ভালো কাজের জন্য যতদিন পর্যন্ত আমরা নিজেরা ঠিক থাকবো এবং নিজেরা নিজেদের একটা সেফ স্পেস ক্রিয়েট করব অ্যান্ড আমরা জানবো কখন নিজের জন্য স্ট্যান্ড আপ করতে হবে ততক্ষণ পর্যন্ত আই থিঙ্ক আমার ওয়ার্ক এনভায়রনমেন্টটা আমার জন্য ঠিক থাকবে কো আর্টিস্ট হিসেবে যেহেতু আমার অ্যাকচুয়ালি অপূর্ব ভাইয়ের সাথে অনেক বেশি কাজ হয়েছে কম্পারেটিভলি সো আমার মানে আমি মোর কমফোর্টেবল উইথ অপূর্ব ভাইয়া বাট অ্যাক্টর হিসেবে আমি আসলে নিশো ভাইয়া অপূর্ব ভাইয়া দুজনকে ভীষণ রেসপেক্ট করি এবং দুজনই আমার কাছে মনে হয় যে আমাদের মানে অ্যাক্টিং এর অ্যাসেট না অফ স্ক্রিনও একই কোয়েশ্চেন একই আনসারই থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফায়সাল তুষার চলে এসেছি সাবাফা প্রেজেন্স গ্ল্যাম টক সিজন 2 এর একটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আমাদের আজকে যিনি গেস্ট আছেন তিনি তার অভিনয় এবং সৌন্দর্য দিয়ে তাণ্ডব করে বেড়াচ্ছেন পুরো বাংলাদেশে এগিয়ে যাচ্ছেন বনলতা এক্সপ্রেসের গতিতে সকল জেনারেশনের সবার জন্য তিনি একজন রকস্টার सब नूर नूर सा बिखरा है वेलकम सबीला नूर হ্যালো সাবিলা হ্যালো অনেক কষ্ট হবে আমার এই এপিসোডটা করতে আমারও ভীষণ কষ্ট হবে হাসি থামার রাখতে তোমার সাথে আমার সম্পর্ক একদমই ফর্মাল না হ্যাঁ তবে আজকে মনে হচ্ছে ক্যামেরার জন্য একটু ফর্মাল হচ্ছে তুমি হালকা একটু হচ্ছে আমাকে বলা হয়েছে আপনি যেমন তেমনই থাকেন কিন্তু আসলে সবাই তো সবকিছু অ্যাকসেপ্ট করতে পারবে না অফকোর্স তাই জনস্বার্থ কল্যাণে একটু ফর্মালিটি মেইনটেইন করতে হবে ঠিক আছে আমিও চেষ্টা করছি তাহলে ফর্মালিটি মেইনটেইন করতে তোমাকে প্রথমে বলে নিই তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ স্টাইলিং তো তুমি করে দিয়েছো না তারপরে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি তোমাকে বলে দিয়েছি কিন্তু চেহারাটা তো তোমারই নাকের ফুল পরাতে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে আমি তো নাকের ফুল পরা ছাড়া কোথাও যাই না এটা আমার ফেভারিট অ্যাকসেসরি শুনে আমি এত খুশি হয়ে গেলাম যে আমি এপিসোডটা খুব সুন্দর করে কন্টিনিউ করব থ্যাংক ইউ সেজন্য তো বলেছি সাবিলা প্রোগ্রামের স্বার্থে আমি তোমার কাছে জানতে চাইবো বা আমার দর্শকদের জানাতে চাইবো তোমার শুরুটা কোথায় এবং কবে থেকে এবং কি ভাবনা থেকে তুমি হঠাৎ করে মিডিয়াতে চলে এলে ওকে সো আমি হচ্ছে আমার যখন 3.5 বছর বয়স তখন আমাকে আমার আম্মু নাচের স্কুলে ভর্তি করে বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে আমি কাথক এবং আধুনিক নৃত্যে ভর্তি হয়েছিলাম একদম ছোট থাকতে মানে 3.5 বছর যখন আমার বয়স হ্যাঁ সো আমি এরপরে আমার ফুল ডিপ্লোমাটা কমপ্লিট করি নাচের তারপরে আমাদের নাচের টিচার বা যারা ছিল আশেপাশে আম্মুকে খুব বলতো যে ওর ফটো সেশন করলে ভালো হয় একটা ফটো সেশন করে দেখতে পারেন এরপরে আমি হচ্ছে আমাদের একজন ফটোগ্রাফার আছেন আশিস সেনগুপ্ত ওনার কাছে আমি হচ্ছে ফটো সেশন করাই এবং তারপরে আশিস দা নিজে থেকেই আসলে বিভিন্ন এজেন্সিতে আমার ছবিগুলো দেন সেখান থেকে 2010 সালে আমি আমার প্রথম টিভিসি করি Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you.
এবং ওই 2010 থেকে 2014 পর্যন্ত আমি অ্যাকচুয়ালি শুধু মানে টিভিসি ফটোশুটস এগুলোই করেছি, মানে শুধু মডেলিংটা করেছো। এরপরে 2014-তে আমি আমার প্রথম ফিকশনে অভিনয় করি, রেদওয়ান রনির ইউটার্ন। এবং আসলে সে মানে ওই 2014-র পরে আমি এই এখন 2026 এই জার্নিটা কন্টিনিউ হচ্ছে, ছোট পর্দা থেকে ধীরে ধীরে বড় পর্দায়, অ্যান্ড এই তো আলহামদুলিল্লাহ, তোমার জার্নি খুবই সুন্দরভাবে কন্টিনিউড হচ্ছে। তুমি অনেক সাকসেসফুল এবং তুমি তোমার নিজের ট্যালেন্টের জন্য সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। সেটা ভাবতে কেমন লাগে? ভালো লাগে আসলে। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই মানে জার্নিটা আসলে জার্নির মধ্যে অনেক স্ট্রাগল থাকে, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। আমারও ডেফিনেটলি ছিল। সো যখন আসলে আমি মানে রিওয়াইন্ড করি বা ভাবি আগের কথা, তখন আমার ভীষণ গ্রেটফুল লাগে যে আমি এত দূর এসেছি এবং এই যে দর্শকদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, যে এটা সত্যিই একটা খুব গুড ফিলিং। তুমি ভালোবাসাটা আসলে অর্জন করে নিচ্ছ, কারণ তুমি ওইরকমই, তোমাকে সবাই পছন্দ করবে। আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি, তার জন্যই বলতে পারছি। যারা চেনেন তারাও একই কথা বলবেন এবং অফকোর্স বলে থাকেন। একটা ট্যাবু এরকম আছে যে মডেলিং থেকে যারা আসে তাদের আসলে অ্যাক্টিংয়ে কোনো ক্যারিয়ার হয় না, বা তারা অ্যাক্টিং করতে পারেন না, তারা এগিয়ে যেতে পারেন না, এবং এক্সাম্পল হিসেবে যারা ফেলিয়ার তাদের এক্সাম্পল দেওয়া হয়। কিন্তু এইরকম অনেকেই কিন্তু আছেন যারা মডেলিং থেকে এসে এই সেক্টরে যারা এক্সিস্টিং ছিল বা ছিলেন প্রথম থেকে, তাদের থেকেও বেটার কাজ করছে। সেই ব্যাপারে তুমি কি বলতে চাও? আসলে আমার মনে হয় অ্যাক্টিং বিষয়টা যারা আসলে থিয়েটার থেকে আসে, মানে যারা একদম প্রপার অ্যাক্টিংটা শিখে আসে, তাদের তো ডেফিনেটলি আমি তাদেরকে ভীষণ রেসপেক্ট করি, কারণ তাদের জার্নিটা অনেক ডিফিকাল্ট থাকে। তবে যারা আসলে মানে কাজ করতে করতে শিখে, আমি সেই রকম একটা মানুষ যে আমি আসলে কাজ করতে করতে শিখেছি। সো সেই দিক থেকে আসলে আমার মনে হয় যে যদি নিজের ইচ্ছাটা থাকে যে আমি অ্যাক্টিং ভালো করতে চাই, দিন শেষে আসলে ওইটাই ম্যাটার করে, ইচ্ছাটা, এবং আমি ওই ইচ্ছার জন্য কতটুকু হার্ডওয়ার্ক করব, কতটুকু ডেডিকেটেড থাকবো। ওই ইচ্ছা ডেডিকেশনটা থাকলে আমার কাছে মনে হয় যে ইট ডাজন্ট ম্যাটার কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যে কোনো কেউ আসলে অ্যাক্টিংয়ের ভালোবাসাটা দিয়ে অ্যাক্টিংটা শিখতে পারবে, কারণ তাদের। তবে অ্যাক্টিং আসলে প্রাতিষ্ঠানিক অ্যাক্টিংয়ের যে শিক্ষাটা, সেটা কিন্তু একটা অনেক বড় সাপোর্ট দেয় একজন অ্যাক্টরকে, অবশ্যই এটা আমি বিলিভ করি। কারণ আমি মনে করি আমি আসলে নাচের যে জার্নিটা ছিল, নাচের সাথে তো অ্যাক্টিংটা বা এক্সপ্রেশন অনেকটুকু রিলেটেড। তো সেখানে আমার হয়তো কিছুটা একটা সাপোর্ট ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হলে আসলে শুধু যে অ্যাক্টিং শেখা যায় তা না, আই ফিল লাইক ডিসিপ্লিন এবং এই যে টাইম মেনটেন করার ব্যাপারটা, পাংচুয়াল হওয়ার ব্যাপারটা, হার্ডওয়ার্ক করার ব্যাপারটা, তখন এইটার একটা যদি মানে ব্যাকগ্রাউন্ড থাকে, অনেকটুকু বেটার হয় আর কি অ্যাক্টরের জন্য। সো আমি বিলিভ করি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা থাকলে আমার জন্য জার্নিটা হয়তো আরও ইজি বলবো না, বাট হয়তো জার্নিটা আরও ইন্টারেস্টিং হতো। তবে আমি যে মানে কাজ করতে করতে শিখেছি, এই ব্যাপারটাও আমি ভীষণ এনজয় করেছি। এনজয় করেছো সেটা তোমার পারফরমেন্স দেখলে বোঝা যায় প্রত্যেকটা প্রজেক্টে। সাবিলা প্রচুর নাটক করেছো, টেলিফিল্ম করেছো, এখন নাটক এবং টেলিফিল্মে কাজ করা হচ্ছে না। ডু ইউ মিস দ্যাট প্ল্যাটফর্ম? আই মিস দ্যাট প্ল্যাটফর্ম অফ কোর্স, বিকজ ওখানে আসলে যেটা হতো যে অলমোস্ট এভরিডে শুটিং থাকতো এবং সিমিলার মানে মানুষের সাথেই কাজ হতো, মানে একই মানুষের সাথে আমি হয়তো মাসের পর মাস ক্রুদের সাথে কাজ করছি। সো তাদেরকে ডেফিনেটলি ভীষণ মিস করি। এবং আমার কাছে মনে হয় যে আমি যে ফিল্মগুলো করেছি, ফিল্মে অডিয়েন্স আমার ক্যারেক্টারগুলো মনে রেখেছে বা ভালোবেসেছে, এটার পেছনে আমার এই নাটকের জার্নিটার অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে। যে আমি নাটকে যে ক্যারেক্টারগুলো প্লে করেছি, সেখান থেকে অনেক কিছু শিখে আসলে এই জায়গাটা এসেছি। সো ডেফিনেটলি আমি প্ল্যাটফর্মটা ভীষণ মিস করি। নাটক এবং টেলিফিল্ম করা সাবিলা নূরের সাথে ফিল্ম স্টার সাবিলা নূরের কি কি ডিফারেন্স রয়েছে তোমার মতে, না তোমার আশেপাশে মানুষের মতে? অনেস্টলি যখন আসলে নাটক অ্যান্ড টেলিফিল্মে মানে নাটকের ছোট পর্দায় কাজ করতাম, তখন দেখা যেত আসলে সময় হাতে খুব কম থাকতো নিজের জন্য। কারণ স্পেশালি ঈদের টাইমগুলোতে এভরিডে শুটিং থাকতো এবং হয়তো রাতের 3টা-4টা পর্যন্ত শুটিং হচ্ছে, এরপরে বাসায় এসে কোনো রকম ঘুমিয়ে আবার পরের দিন সকাল 9টায় আমি সেটে যাচ্ছি। সো যেটা হতো যে হয়তো প্রিপেয়ার করার ব্যাপারটা অনেকটুকু কম থাকতো। এখন ফিল্মে কাজ করার যে অ্যাডভান্টেজটা আছে, সেটা হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য দীর্ঘদিন একটা প্রিপেয়ার করার ব্যাপারটা থাকে, নিজেকে সময় দেওয়ার ব্যাপারটা থাকে।
সো হয়তো আমার আশেপাশে যারা আছে তারা সেটা খেয়াল করেছে। আর আমার মনে হয় না খুব বেশি কোনো ডিফারেন্স আছে। আমি যেরকম ছিলাম শুরু থেকে আমি মনে হয় একই রকমই আছি। তুমি একই রকমই আছো সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু অনেকের ভিন্ন ভিন্ন মতামত আছে। সাবিলা এখন ফিল্ম স্টার, সাবিলা এখন অন্যরকম হয়ে গেছে, কারো ফোন ধরছে না, কাউকে ফোন করছে না, কাউকে সময় দিচ্ছে না। কথাগুলো কতটুকু সত্যি? তুমি বলো, এটা তো তোমার জানার কথা। আমি তো জানি, আমি যা যা জানি ওটা তো আমাদের, এখন যদি আমি বলি তাহলে বলবে যে ভালো সম্পর্ক তো, আর স্ক্রিনের সামনে সব ভালো কথা বলছে। এখন তুমি বলো। আমার মনে হয় না, কারণ আমি আসলে সবসময় কিছুটা ইন্ট্রোভার্টেড ছিলাম। আমার খুবই লিমিটেড একটা অ্যামাউন্ট অফ মানুষ আছে যাদের সাথে আমি মিশতে পছন্দ করি, যাদেরকে আমি আমার বন্ধু মনে করি। সো আমি ওই লিমিটেড মানুষদের সাথেই আছি এখনও এবং থাকবো। আর ফোন ধরা না ধরার ব্যাপারটা আমার মনে হয় একদমই চেঞ্জ হয়নি, যা ছিলাম সেরকমই আছি। হ্যাঁ, সেটা আমি জানি। এখন আমি যদি তোমার কাছে জানতে চাই যে সিনেমা যখন তুমি করা শুরু করলে বা ফিল্ম যখন করা শুরু করলে, তখনকার জার্নি, শুরুর জার্নি, আর এখন তো 3টা ফিল্ম মাশাআল্লাহ করে ফেলেছো, ব্যাক টু ব্যাক 3টা সুপারহিট। ভবিষ্যতে আরও সিনেমা করবে বলে আশা করছি। আমরা তোমাকে আরও অনেক দেখতে পাবো বিগ স্ক্রিনে। যখন শুরু করলে তখনকার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্সের মধ্যে কি কি চেঞ্জেস এসেছে? আমি যখন শুরু করেছিলাম, মানে তাণ্ডব রিলিজ হয়েছে 2025-এর কোরবানি ঈদে। তো এর আগে আমি আসলে প্রায় 2 বছর কোনো ধরনের কোনো ছোট পর্দায় কাজ, অনেকদিন ব্রেকে ছিলাম। কারণ আমি নিজেকে আসলে মেন্টালি প্রিপেয়ার করছিলাম যে আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম, যে আমি এখন ফিল্মে কাজ করতে চাই। অ্যান্ড যখন আসলে রায়হান রাফি আমাদের তাণ্ডবের ডিরেক্টর, ও যখন আমার কাছে আসলে গল্পটা নিয়ে আসে, আমার কাছে মনে হয়েছে যে ওকে, দিস ইজ সামথিং যেটা দিয়ে আমি শুরু করতে পারি। বিকজ প্রথমত এটা আলফাই এসভিএফ চরকির একটা ভীষণ সুন্দর একটা প্ল্যাটফর্মের কাজ, প্রজেক্ট, এবং সেই সাথে এটা কোরবানি ঈদে রিলিজ পাচ্ছে। রায়হান রাফির মতো এরকম সুপারহিট একজন ডিরেক্টর, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান আমার কো আর্টিস্ট। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই গুড একটা অপরচুনিটি হবে আমার কাছে। দুটো সুন্দর সুন্দর গান আছে, একটা হচ্ছে একদম পারফরমেন্স করার মতো একটা গান আছে। সো তখন আসলে শুরুটার সময় ডেফিনেটলি নার্ভাসনেসটা অনেক বেশি ছিল, এক্সাইটমেন্টও ছিল, নার্ভাসনেসও ছিল। তবে আমি যদি আমার লাস্ট ফিল্ম, মানে তারপরে আমি বনলতা এক্সপ্রেস করেছি। বনলতা এক্সপ্রেসের জন্য দীর্ঘদিন প্রিপারেশন ছিল। সেখানের একটা ভয় কাজ করেছে যে যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে একটি ফিল্ম, এবং চিত্রা চরিত্রটা আসলে অডিয়েন্সের মাথায়, পাঠকের মাথায় অলরেডি একভাবে আছে। সো সেটাকে আসলে তাদের ইমাজিনেশনের মিক্সচারটা করে আমি কিভাবে করে কাজ করব, হ্যাঁ, সেটার একটা ভয় ছিল। রকস্টারের ক্ষেত্রে ছিল হচ্ছে আবার যেহেতু আমি শাকিব ভাইয়ের সাথে জুটি বাঁধতে যাচ্ছি, এবং তাণ্ডবের সময় আসলে আমার কিছু অডিয়েন্সের, তাণ্ডব ইজ আ ওয়ান্ডারফুল ফিল্ম, আমার কাছে মনে হয় রাফির ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্টস হচ্ছে তাণ্ডব। তবে অডিয়েন্স, মানে আমার কাজ যারা পছন্দ করেন, তাদের একটা কমপ্লেন্ট ছিল যে আমার এবং শাকিব ভাইয়ের কেমিস্ট্রিটা খুব বেশি এক্সপ্লোর করা হয়নি সিনেমাতে। সো রকস্টারে ওই সুযোগটা ছিল, সো ওই সুযোগটা আমি আসলে কতটুকু মানে ফুলফিল করতে পারবো সেটা নিয়ে ভয় ছিল। সো আসলে প্রত্যেকটা প্রজেক্টের আগেই নার্ভাসনেস, এক্সাইটমেন্ট এগুলো থাকেই। অ্যান্ড আই থিঙ্ক মানে এই নার্ভাসনেস, এক্সাইটমেন্টটা না থাকলে আমার কাজের যে 100% দেওয়ার যেই একটা ইচ্ছা বা মোটিভেশন, সেটা হয়তো থাকবে না। সো আমি ফিল করি যে আসলে এখন মাত্র 3rd ফিল্ম হলো, 30th ফিল্মে গিয়েও যেন আমার আসলে সেম লেভেল অফ এক্সাইটমেন্ট আর নার্ভাসনেসটা যেন কাজ করে। ইনশাআল্লাহ ভালো কাজের ক্ষুধা যাদের মধ্যে আছে তাদের সবসময় এটা কাজ করবেই। একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন যদি করি, যেটা হচ্ছে প্রথম যখন শাকিব খানের সাথে মুভি করলে, ওয়াজ হি হেল্পফুল অ্যান্ড সাপোর্টিভ? হ্যাঁ, ভেরি হি ইজ অ্যাজ আ কো-আর্টিস্ট আসলে শাকিব ভাই ভীষণ কোঅপারেটিভ, এবং উনি সেটে আসলে কখনো ফিল করতে দেন না যে উনি মেগা স্টার বা উনি আমাদের দেশের সব থেকে বড় ফিল্ম স্টার। এটা উনি কখনোই ফিল করতে দেন না কো-আর্টিস্টদেরকে, আমি কখনো ফিল করিনি। এবং আমার ভীষণ কমফোর্টেবল লেগেছে প্রথম, মানে ফার্স্ট ডে ফার্স্ট শট থেকেই। সো ওই কমফর্টটা না দিলে হয়তো আমার অবভিয়াসলি কাজ করতে আরও একটু টেনশন হতো। সো ওই টেনশনটা উনি একদমই ফিল করতে দেননি। অ্যাজ আ কো-আর্টিস্ট ইজ এক্সট্রিমলি ডেডিকেটেড অ্যান্ড এক্সট্রিমলি, মানে খুবই ওয়ান্ডারফুল একজন কো-আর্টিস্ট। তুমি যখন তোমার ক্যারিয়ারের পিকে, তখন তুমি বিয়ে করেছো। মানুষ বলে নায়িকাদের বা অভিনেত্রীদের বিয়ে হয়ে গেলে
তাদের ক্যারিয়ার আসলে ডাউনফল করতে থাকে বা ফল ডাউন করতে থাকে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা তোমাকে দেখেছি বা আরও কয়েকজনকে দেখেছি, মডেলদের ক্ষেত্রেও দেখেছি যে বিয়ের পরেও তারা কাজ কন্টিনিউ করছে। নায়িকাদের ক্ষেত্রে তো আগের দিনে নায়িকারা সবাই ম্যারিডই ছিলেন মোস্টলি, তারাও কন্টিনিউ করেছেন। এখন বিয়ের পরে কাজ কন্টিনিউ করা বা পপুলারিটি ধরে রাখা বা সেটাকে ইনক্রিজ করা, প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্মে যে নিজেকে এস্টাবলিশ করা, সেটা কতটা ইজি বা কতটা ডিফিকাল্ট, এই দুইটা যদি তুমি আমাদেরকে একটু বলতে। আমার মনে হয় এখন তো আসলে সময় অনেক চেঞ্জ হয়েছে। আগেরকার দিনের যেই ধারণাটা ছিল, আই থিঙ্ক এখন মানে আমি শুধু আমাদের দেশ না, আমাদের মানে দেশের বাইরেও যেরকম স্টাররা আছেন, মানে বিয়ের পরে আসলে আমি দেখিনি যে কারোরই আসলে ওই ক্যারিয়ার ফল হয়েছে, বা আই থিঙ্ক উইথ টাইম এই থটটা চেঞ্জ হয়েছে। আমি যখন বিয়ে করেছিলাম আমাকেও আমার অনেক কলিগরা বলেছিল যে হায় এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলছো, এতবার বিয়ে করো না, এরকম বলেছিল। তবে আমার কাছে আসলে মনে হয় যে কাজের মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফটা সেপারেট রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। এবং সেই সাথে যদি আমার পার্সোনাল লাইফে যারা আছে, আমার ইনলজ এবং আমার হাজব্যান্ড, Sabofa, ethnic and trendy couture where uniqueness meets you. তারা যদি আমাকে আসলে সাপোর্ট দেয়, তখন আসলে যত বেশি মানুষের আসলে একটা সেফ স্পেস থাকে বা সাপোর্ট করার মানুষ বেশি থাকে, তখন কিন্তু মানুষ আরও মোটিভেশন পায় ভালো কাজ করার। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি ভীষণ লাকি যে আমার ইনলজ এবং আমার হাজব্যান্ড ওরা ভীষণ সাপোর্টিভ এবং আমাকে কখনোই আসলে কাজের ব্যাপারে কোনো ধরনের কোনো নেগেটিভ ভাইব ফিল করতে দেননি। সো সেই কারণে আমি আসলে মোটিভেশন পেয়েছি আরও ভালো কাজ করার। এবং আই ফিল যে আমার 2019-এ বিয়ে হয়েছিল, আই ফিল 2019-এর পরে আমার ক্যারিয়ারে বিশাল বড় বড় চেঞ্জেসগুলো এসেছে এবং আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ অ্যাড হয়েছে, অনেক সাকসেসও অ্যাড হয়েছে। তুমি দেখতে দেখতে 16 বছর কাজ করছো স্ক্রিনের সামনে, মডেলিং, কেমন অদ্ভুত লাগছে। হ্যাঁ, মডেলিং, নাচ, স্টেজ পারফরমেন্স, তারপরে হচ্ছে অভিনয়, তো অফকোর্স টেলিফিল্ম, নাটক, ফিল্ম, সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলোতে কাজ করছো। 16 বছরের জার্নিতে তোমার এমন কোনো আক্ষেপ আছে যেটা তুমি মনে করো তুমি ডিজার্ভ করেছিলে, তুমি পাওনি, বা তোমার পাওয়া উচিত ছিল, লেস ডিজার্ভিং কেউ পেয়ে গেছেন? ব্রিফলি আসলে আমার মনে হয় প্রতিটা আর্টিস্টেরই এরকম আক্ষেপ থাকে। অ্যান্ড অনেক সময় এরকম হয়েছে যে অনেক কাজ হয়তো আমার করার কথা ছিল, তারপরে যেহেতু আমি আমার পড়াশোনাটাও পাশাপাশি কন্টিনিউ করেছি, সো হয়তো আমার এক্সামের কারণে পরবর্তীতে আমি কাজটা করতে পারিনি, কাজটা অনেক সুপারহিট হয়েছে। সো তখন কিছুটা রিগ্রেট তো ডেফিনেটলি আর্টিস্টে কাজ করে। এবং আমি মনে করি যে হেলদি কম্পিটিশন খুবই ইম্পর্টেন্ট ভালো কাজের জন্য। সো যতক্ষণ পর্যন্ত আসলে কম্পিটিশনটা থাকবে এবং হেলদি থাকবে, টক্সিক না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে প্রতিটা আর্টিস্ট কিন্তু ভালো কাজ করার জন্য যে ক্ষুধাটা সেটা থাকে। সো ওই ক্ষুধাটা থাকলে একটু রিগ্রেটও ডেফিনেটলি থাকবে। অ্যান্ড আমারও অবভিয়াসলি হয়েছে, বাট আমি আসলে অ্যাজ আ পার্সন খুব পজিটিভ থাকার চেষ্টা করি এবং আমি কখনো আমার রিগ্রেটকে আমার মনে অনেক বেশি দিন রাখতে দিই না। কারণ আমার মনে হয় রিগ্রেট যদি খুব বেশি দিন থেকে যায়, তখন সেটা হয়তো কোনো টক্সিক একটা ইমোশনে ব্লকেজ ক্রিয়েট করে, একটা ট্রান্সফর্ম হয় একটা টক্সিক ইমোশনে। সো আমি রিগ্রেটটা রাখতে দিই না। আমি মনে করি যে আমার কপালে যেটা হওয়ার সেটা হবেই, হয়তো একটু আগে আসবে বা পরে আসবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আসলে এই পজিটিভ ফিলিংটা নিয়ে এই এত বছর থেকেছি এবং আমি সামনেও এই পজিটিভ ফিলিংটা নিয়ে থাকতে চাই। সো আমার কোনো সেরকম রিগ্রেট নেই। ইনশাআল্লাহ পজিটিভ ফিলিং নিয়ে এগিয়ে যাবে সাবিলা নূর, পথে আলো ছড়িয়ে বেড়াবে। তুমি আমাকে বলো যে যদি এরকম তোমাকে বলা হয় যে তুমিও শুনেছো, আমিও শুনেছি, সবাই শুনেছেন, এত ফর্মালিটি করার কিছু নাই, মিডিয়াতে একটা সিন্ডিকেট মেনটেন করা হয়, গ্রুপিজম হয়, যার জন্য অনেকে উপকৃত হয়, সেম টু সেম অনেকে অপকৃত হয়, সে ব্যাপারে তোমার মতামত বা প্রতিক্রিয়া কি? সিন্ডিকেট, আমি আসলে এই ওয়ার্ডটাতেই ভীষণ মানে এই ওয়ার্ডটার মধ্যে অনেক নেগেটিভ একটা মানে কনোটেশন আছে, এটা আমার পছন্দ না পার্সোনালি। আর আমি যদি বলি আসলে একটা ডিরেক্টর যদি কারোর সাথে কাজ করতে কমফোর্টেবল হয় অ্যান্ড হয়তো তার সাথেই ব্যাক টু ব্যাক কাজ করছে, আই থিঙ্ক ইটস আপ টু দ্য ডিরেক্টর। এখন প্রতিটা মানুষের একটা কমফর্ট জোন থাকে।
অনেকে সেই কমফর্ট জোনটা ব্রেক করতে চায়, অনেকে ওই কমফর্ট জোনের মধ্যেই থাকতে চায়। এখন কেউ যদি আসলে কমফর্ট জোনের মধ্যে থেকে একই মানুষের সাথে কাজ করে থাকে এবং সেটাকে যদি সিন্ডিকেট বলা হয়, আমার মনে হয় এটা মানে কতটুকু রাইট আমি জানি না, বাট দিন শেষে আসলে সবারই, আমার যেমন কিছু মানুষ আছে যাদেরকে আমি হয়তো আমার প্রায়োরিটি বেশি দিই, এখন সেটাকে যদি সিন্ডিকেট বলে হবে না, তারা হয়তো আমার রং এক্সপ্লেনেশন। সো ওইটাই, মানে এই নেগেটিভ কনোটেশন না বলে আমার মনে হয়, হ্যাঁ আমি ডেফিনেটলি এটা ফিল করি, অনেক সময় এরকম হয়েছে যে একজন অনেক ভালো ডিরেক্টর একই আর্টিস্ট নিয়ে কাজ করছে, হ্যাঁ, তাদের কাজ ভালো হচ্ছে, হ্যাঁ কাজ ভালো হচ্ছে, সে হয়তো ওই আর্টিস্টের সাথে কমফোর্টেবল। এখন আমার সাথে কমফোর্টেবল না দেখে আমি যদি বলি ও আচ্ছা তারা সিন্ডিকেট করে কাজ করছে, তার কাজ ভালো না, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস রাইট। এরকম অনেক ডিরেক্টর আছে যে আমার সাথে হয়তো রিপিটেডলি কাজ করেছে, এখন কেউ যদি ওটা দেখে বলে ও তারা একটা সিন্ডিকেট, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস রাইট। দিন শেষে আসলে আমরা কাজ করতে এসেছি, যার সাথে কাজ করতে ভালো লাগে, যেই কাজটা করতে ভালো লাগে, যেই কাজের মধ্যে আমি আসলে কাজের সাথে সাথে আমার যেই আর্টিস্ট হিসেবে ফুলফিলমেন্টটা ফিল করব সেটা থাকবে, আমি সেখানেই কাজটা করব। অবশ্যই কমফোর্ট জোন ম্যাটারস অ্যাকচুয়ালি। সাবিলা নূরকে কি কখনো নাটক বা টেলিফিল্মে আর দেখা যাবে? ডিপেন্ডস, এরকম যদি কোনো স্টোরি থাকে যেই স্টোরিতে আগে কাজ করিনি বা যে ধরনের ক্যারেক্টার আগে এক্সপ্লোর করিনি, তাহলে ডেফিনেটলি, কেন না। আমিও দেখতে চাইবো, কারণ তোমার অনেক নাটক আমি দেখেছি। অপূর্ব ভাইয়ের সাথে তোমার অনেকগুলো নাটক, অনেক সুন্দর। অপূর্ব ভাই ইজ ওয়ান অফ মাই ফেভারিট কো আর্টিস্ট এবং উনি আসলে আমাকে যেভাবে করে সাপোর্ট করেছে আমি ভীষণ গ্রেটফুল, এটা নিয়ে আমি সবসময় বলে এসেছি। সো আই লাভ হিম অ্যাজ আ কো আমি আর্টিস্ট। সামটাইমস তোমাকে পাঠাই তোমার নাটকের ক্লিপগুলো, খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে, তাই পাঠাই। আমিও দেখতে চাই তোমাকে আরো সুন্দর সুন্দর প্রজেক্টে। ফিল্মে তো অবশ্যই, নাটক হলেও একটু বেশি দেখতে পাবো আর কি। মডেলিং নিয়ে যদি আমি কথা বলতে চাই, তুমি কি মডেলিং ক্যারিয়ারে কমফোর্টেবল ছিলে বা মডেলিং এ তুমি কতটা কমফোর্টেবল? মডেলিং বলতে আমি আসলে কখনো তো র্যাম্প মডেলিং করিনি, সো আমি মোস্টলি ফটোশুটস অ্যান্ড টিভিসিতে কাজ করেছি। ডেফিনেটলি এখন এটা তো এখনও কন্টিনিউ করছি, কারণ এটা এখন পার্ট অফ দ্য জব। আমি আমার কাছে মনে হয় আমি ভীষণ এনজয় করতাম। ফটোশ্যুট কিছুটা কম এনজয় করতাম, কারণ আমার কাছে শুরুর দিকে মনে হতো যে আমি হয়তো পোজিংয়ে অতটা এক্সপার্ট, হ্যাঁ অতটা ভালো না। সো আমার ওভার দ্য টাইম আসলে নিজেকে ওটাতে ডেভেলপ করতে হয়েছে বা শিখতে হয়েছে। বাট আমার সবসময় আসলে ক্যামেরার সামনে থাকতে ভালো লাগতো এবং সেটা অনেক শুরু থেকেই। সো আমি ভীষণ এনজয় করতাম। তুমি এনজয় করো কাজ করতে, মডেলিং করতে, আমরাও এনজয় করি তোমার সাথে কাজ করতে। প্রশ্নটা করার আগে একটু হাসতে চাই। কি প্রশ্ন? প্রশ্নটা খুবই কমন, ওকে হ্যাঁ, কিন্তু আবার করতেও হবে, কারণ আমি চাই আমার দর্শকরা তোমার মতামত জানুক। ওকে শুনি। প্রশ্নটা হচ্ছে, কাস্টিং কাউচ খুবই পরিচিত টার্ম একটা, মিডিয়াতে অনেকে কাজ করতে চায় না কাস্টিং কাউচ হবে বলে, সেটা যে কোনো সেক্টরেই বলো। মডেলিং করতে এলে কাস্টিং কাউচের শিকার হতে হবে, ফিল্ম করতে গেলে তো হবেই, নাটক বা যে কোনো প্ল্যাটফর্মেই তুমি কাজ করো। তোমার জার্নিতে আমি জানি কখনো কোনো এই ধরনের ঘটনা ঘটেনি বা তোমাকে ফেস করতে হয় না, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি তো অনেক সাকসেসফুল হয়েছো, সেটাও আলহামদুলিল্লাহ। তাহলে তুমি আমাকে বলো তো, এই ট্যাবুটা ভাঙার জন্য 5টা ভালো কথা তুমি বলো। 5টা ভালো না, ঠিক 5টা লজিক্যাল কথা। আমি আসলে এমন, যেহেতু আই ফিল যে আমি এই এক্সপিরিয়েন্সটার ফেস করি নাই, সো আমার মনে হয় আমার অ্যাকচুয়ালি কোনো রাইট নাই এটা নিয়ে কথা বলার। যে মানে এখন যদি কেউ এই এক্সপিরিয়েন্সটা ফেস করে থাকে, আমি আসলে তার ওই এক্সপিরিয়েন্সটাকে বিলিটল করতে চাই না বা ছোট করতে চাই না, আমার সাইডের লজিক্যাল কথা বলে, কারণ আমি লাকি বলি, প্রিভিলেজড বলি যে আমি ফেস করি নাই। এখন কেউ যদি বাই চান্স ফেস করে থাকে, এখন তার কাছে হয়তো মনে হবে আমি তার এক্সপিরিয়েন্সটা ছোট করছি, সো আমি সেটা করতে চাই না। বাট আই ফিল যে কোনো জায়গায় আসলে, মানে যে কোনো, আমি শুধু মিডিয়া বলছি না, মানে এনি সেক্টর অফ ওয়ার্কেই অনেক ধরনের, অনেক স্পেশালি মেয়েদের অনেক ধরনের অনেক স্ট্রাগল, অবস্টাকল ফেস করতে হয়। অ্যান্ড এই যতদিন পর্যন্ত আমরা নিজেরা ঠিক থাকবো এবং নিজেরা নিজেদের একটা সেফ স্পেস ক্রিয়েট করব, অ্যান্ড আমরা জানবো কখন নিজের জন্য স্ট্যান্ড আপ করতে হবে, ততক্ষণ পর্যন্ত আই থিঙ্ক আমার ওয়ার্ক এনভায়রনমেন্টটা আমার জন্য ঠিক থাকবে। সো স্ট্যান্ডিং আপ ফর ইউর সেলফ, নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজের বাউন্ডারি সেট করা, এই
গুলা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত এটা ঠিকঠাক থাকবে আই ফিল যে কোনো মেয়ে প্রবাবলি সেফলি ওয়ার্ক করতে পারবে। এবং যদি এরকম কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্সের শিকার হয়, এইটার ব্যাপারে যতটুকু আসলে মানে স্ট্যান্ড আপ করা যায় বা ভোকাল হওয়া যায় তত ভালো। তত ভালো। এবং হচ্ছে এই যে তুমি কথাটা বললে, এটা আমার দর্শক যারা দেখবেন, পার্টিকুলারলি ফিমেল যারা আছেন, তারা হয়তো জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন এবং পরবর্তীতে কোনো কিছু বলার আগে বা ভাববার আগে এই কথাটা মাথায় রাখবেন। সাবিলা, অনেকের সাথে স্ক্রিন শেয়ার করেছো, অনেকের সাথে অনেক ভালো ভালো প্রজেক্ট করেছো। আমি জানি এটা অনেক ডিফিকাল্ট হবে আমি যদি স্পেসিফিক্যালি 2-3 জনের কথা বলতে বলি। আমি যদি তোমাকে স্পেসিফাই করে দিই, ধরো তোমার উপর দোষটা থাকলো না, আমি তোমাকে নাম বললাম, তুমি আমাকে বলো আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, দুজনের সাথে তুমি কাজ করেছো। দুজনের সাথে কার সাথে কাজ করে তোমার বেশি ভালো লেগেছে এবং কেন? আমি অনেক বেশি কাজ করেছি আসলে অপূর্ব ভাইয়ের সাথে। নিশো ভাইয়ের সাথে আমার কাজের সংখ্যা খুবই কম। তবে আই ফিল যে নিশো ভাইয়া ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর, হি ইজ আ ভেরি ভার্সেটাইল অ্যাক্টর। এবং নিশো ভাইয়ের জার্নিটাও আমার মতো অনেকটা, যেহেতু ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার যে জার্নিটা, এটা সিমিলার। এবং আই থিঙ্ক যে উনি ফিউচারে আরও অনেক ভালো ভালো কাজ করবেন। কো আর্টিস্ট হিসেবে যেহেতু আমার অ্যাকচুয়ালি অপূর্ব ভাইয়ের সাথে অনেক বেশি কাজ হয়েছে কম্পারেটিভলি, সো আমার মানে আমি মোর কমফোর্টেবল উইথ অপূর্ব ভাইয়া। বাট অ্যাক্টর হিসেবে আমি আসলে নিশো ভাইয়া, অপূর্ব ভাইয়া দুজনকে ভীষণ রেসপেক্ট করি এবং দুজনই আমার কাছে মনে হয় যে আমাদের মানে অ্যাক্টিংয়ের অ্যাসেট। হ্যাঁ, তা অবশ্যই। সেটা আসলে যদি তাদেরকে কেউ অপছন্দও করেন তাও বলতে পারবে না। এক্স্যাক্টলি, বিকজ তারা আসলে এত বছর ধরে কাজ করছে এবং এত ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছে। অ্যান্ড মানে আমরা কো আর্টিস্ট হিসাবে পাওয়ার সৌভাগ্য পেয়েছি। আই ফিল লাইক দে আর অ্যাসেটস ফর আস। সাবিলা, তোমার সমসাময়িক অভিনেত্রী মেহজাবিন, তাসনিয়া ফারিন, তানজিম তিশা, তিনজনই ইমেন্সলি সাকসেসফুল, খুবই গুণী এবং খুবই অভিনেত্রী হিসাবে পরিচিত। তাদের সম্পর্কে তুমি এমন কিছু বলবে যেটা তোমার স্ক্রিনে কখনো বলা হয়নি, ভালো কিছু অফকোর্স। এবং তিনজনের ব্যাপারে আসলে ভালো ছাড়া আমার খারাপ সেরকম কিছু বলার না, আমি জানি জাস্ট স্পেসিফাই করে দিলাম। মেহজাবিন আপু ইজ আ ওয়ান্ডারফুল, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর্স অফ আওয়ার জেনারেশন। এবং যে ভার্সেটালিটি আপু শো করেছে স্ক্রিনে ওভার দ্য ইয়ার্স, আমি মানে ওটিটি বলি, ফিল্মে বলি, ছোট পর্দায় বলি, এটা আমাদের সবার জন্য ভীষণ একটা ইন্সপায়ারিং ব্যাপার। এবং অ্যাজ আ হিউম্যান বিইং শি ইজ এক্সট্রিমলি খুবই গ্রাউন্ডেড, খুবই হাম্বল, খুবই দুর্দান্ত একজন মানুষ। ফারিন ইজ এক্সট্রিমলি হার্ডওয়ার্কিং, ভীষণ ভীষণ হার্ডওয়ার্ক করে এবং সেই সাথে ওরও যেহেতু ফিল্মের জার্নিটা আমার মতো, ও ভীষণ ভালো কাজ করছে এবং আমি জানি ও ফিউচারে অনেক ভালো কাজ করবেন। শি ইজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার, সো ওর ওই সিঙ্গিংয়ের একটা জার্নিও আছে যেটা যেটা খুবই অ্যামেজিং, অ্যান্ড আই থিঙ্ক ও ওখানেও আরও অনেক এক্সপ্লোর করতে পারবে। তানজিম তিশা আই ফিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট গ্ল্যামারাস আর্টিস্টস আমাদের এখনকার সময়, অ্যান্ড ও ফিল্মে কাজ করবে শুনে আই এম ভেরি এক্সাইটেড এবং আমি লুক ফরওয়ার্ড করছি যে ভবিষ্যতে অ্যাকচুয়ালি ওর কাজ আমরা স্ক্রিনে দেখতে পারবো, বিগ স্ক্রিনে। অ্যান্ড আই জাস্ট উইশ এভরিবডি দ্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ দেম। প্রত্যেকটা টক শোর মতো আমারও র্যাপিড ফায়ার আছে। ওকে, ঠিক আছে। কিন্তু তার আগে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে তুমি এত বছর কাজ করছো, এত সাকসেস, এত জনপ্রিয়তা, এত অ্যাপ্রিসিয়েশন, কখনো জীবনের কোনো ক্ষেত্রে তোমার কি মনে হয়েছে যে তুমি এটা ডিজার্ভ করো কিন্তু তুমি এটা পাওনি, ইউ আর আন্ডাররেটেড? না, আলহামদুলিল্লাহ, আমি আসলে যখন যেটা পেয়েছি আমি সবসময় সেটা নিয়ে স্যাটিসফাইড থাকার চেষ্টা করেছি। অ্যান্ড আমার ওই ইচ্ছাটা ছিল যে না, আমি আরও ভালো কাজ করতে চাই। সো আমি আন্ডাররেটেড, ওভাররেটেড এগুলো নিয়ে কখনো আসলে সেভাবে করে ভাবিই নাই। আমার জাস্ট ইচ্ছা ছিল যে আমি ভালো কাজ করবো, দ্যাটস ইট। কিন্তু ভালো কাজ করে গেছো, করছো, ইনশাল্লাহ করবে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে তুমি কখনো কি এরকম মনে হয় নাই যে আমি এই জিনিসটা ডিজার্ভ করি, উনি কেন পেলো বা অমুক কেন পেলো? না না না, আমার কখনো এটা মনে হয় না। আচ্ছা, এটা অফ স্ক্রিন আমরা একটু ডিসকাস করে নেব। না, অফ স্ক্রিনও একই কোশ্চেন, একই আনসারই থাকবে। আমি একটু ডিসকাস করব। তোমার ফ্রেন্ড ভাগ্য অনেক ভালো, সবাই তোমার যারা ফ্রেন্ড তারা তোমাকে অনেক পছন্দ করে এবং সামনে না পেছনে অনেক ভালো কথা বলে। তুমি তাদের জন্য কি এমন জাদু করো বলো আমাকে? আমি কোনো জাদুই করি না। আমি যেটা করি, আমি
আমি সবসময় বিলিভ করি যে আমি যাদেরকে পেয়েছি আমার লাইফে আমি তাদেরকে অনেক চেরিশ করি। আমি চাই তারা যেন আমার লাইফে সবসময় থাকে অ্যান্ড মানে তাদেরকে আসলে যতটুকু প্রায়োরিটি দেওয়া যায়, তাদের জন্য যতটুকু টাইম এফর্ট ডেডিকেট করা যায় সেটা করার চেষ্টা করি। এছাড়া কোনো জাদুমাদু কিছু এইটাই ইম্পর্টেন্ট, জানো, ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা, তাদের একটু মেন্টাল সাপোর্ট দেওয়া, তাদেরকে এন্টারটেইন করা, এটাই চায় ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু চায় না। আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, আই এম ব্লেসড টু, ইউ আর ওয়ান অফ দেম। I know. যদিও তুমি আমার থেকে অনেক ছোট বয়সে। তো কি হয়েছে, ফ্রেন্ডশিপে কি বড় ছোট? না না, ফ্রেন্ডশিপে বড় ছোট হয় না। দর্শক, এটাও আপনারা মনে রাখবেন, ফ্রেন্ডশিপে কিন্তু বড় ছোট হয় না। ফ্রেন্ডশিপ হচ্ছে মনের ব্যাপার, যার সাথে যার মনের মিল থাকে তার সাথেই একদম। বন্ধুত্ব হয়। সাবিলা নূর, ইয়েস, র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার শুরু Okay, করতে let's চাই। go. সাবিলা, শুরু করছি র্যাপিড ফায়ার। কিছু ফায়ারফুল অ্যান্সার তোমার কাছ থেকে আশা করছি, দেখে দেখে বলি। ওকে ওকে। অভিনেত্রী হিসাবে সাবিলা নূর, সাফা কবির, সুনারা বিনতে কামাল, র্যাঙ্কিং করো। পারবো না এটা আমি। না, এটা প্রথম প্রশ্ন, No ইউ কান্ট স্কিপ। way! আচ্ছা, সুনারা বিনতে কামাল এবং সাফা কবির র্যাঙ্কিং করো। দুজন সেম, দুজনই ভালো, দুজনই খুবই দুর্দান্ত অভিনয়শীল। হ্যাঁ, তা আমরা জানি, কিন্তু র্যাপিড ফায়ার হলো না। হ্যাঁ, এটা rapid কিন্তু fire, এটা বাদ। র্যাপিড ফায়ার হলো না, এটা আছে কোশ্চেনে। একজন দর্শক হিসেবে তুমি কোন স্টারের কাজ বেশি বেশি দেখতে চাও? আরিফিন শুভ, জিয়াউল ফারুক, অপূর্ব? আমার অপূর্ব ভাইয়ের প্রতি একটা ডেফিনেটলি সফট কর্নার আছে, সো অপূর্ব ভাইয়া। কো স্টার হিসাবে প্রথম পছন্দ সিয়াম আহমেদ, শরীফুল রাজ। Oh You my can't skip god, this. so difficult. আমি সিয়ামের সাথে অনেক কাজ করেছি। সিয়ামের সাথে আমি ছোট পর্দায় অনেকগুলো কাজ করেছি, ফিল্মে কাজ করা হয়নি। তবে রাজের সাথে আমি ফিল্মে কাজ করেছি অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সো আমি চাই এমন একটা সিনেমা হোক যেখানে আমি নায়িকা থাকবো এবং রাজ এবং সিয়াম আমার নায়ক থাকবে, দুজনই। বাহ, দোস্তানা। হ্যাঁ। সুন্দর মুভিটা, একদম। দোস্তানার মতো কিছু আর কি। সিনেমা নাকি খ্যাতি? সিনেমা। টাকা না সম্মান? সম্মান। আ পিস অফ অ্যাডভাইস ফর সুনারা বিনতে কামাল। আই থিঙ্ক শি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। ওর জন্য আমার কোনো একটু শান্ত হওয়া মেবি, বাট আমি বলা খুবই রং পাস, আমি নিজেই অনেক এরকম। তোমার মধ্যে এমন কি আছে যে মেঘলা মুক্তার মধ্যে নেই? ও নো, আমি জানি না, কারণ আমি তোমাকে আমি বলেছিলাম যে আমি মেঘলা পোকা কত পছন্দ করি। হ্যাঁ, আই বলেছো। ফিল লাইক যে ও অনেক আন্ডাররেটেড। আন্ডাররেটেড, রাইট। মুম কাহিনা টয়ের মধ্যে এমন কি আছে যে তোমার মধ্যে নাই? ধৈর্য। ধৈর্য, নাইস। নুসরাত ফারিয়া অন স্ক্রিন না অফ স্ক্রিন, কোথায় বেশি ভালো? অফ স্ক্রিন। আই থিঙ্ক অফ স্ক্রিন ও ভীষণ ভীষণ দুর্দান্ত একজন আর্টিস্ট বলি, মানুষ বলি। অন স্ক্রিনও শি ইজ অ্যামেজিং, বাট অফ স্ক্রিন একটু বেশি। জুটি হিসাবে সাবিলা নূর, শারিফুল রাজ, সাবিলা নূর, শাকিব খান। এইটার উত্তর আমি কি দিব? আর তুমি কিন্তু স্কিপ করছো একটার পর একটা, প্রথম প্রশ্নটাই স্কিপ করে গেছো। না, এটা বললে হবে না। দুজনই। আচ্ছা, দুজনই, আই টেক ইট। হ্যাঁ। তানজিয়া জামান মিথিলাকে তুমি আরো কি কি ভালো ভালো প্রজেক্টে দেখতে চাও? মিথিল আপু তো অ্যাক্টিংটা কন্টিনিউ করতে চায়। ও বলছিল যে শি ইজ ভেরি ইন্টারেস্টেড, অ্যান্ড আই থিঙ্ক ওর এত দুর্দান্ত একটা শুরু হয়েছে রকস্টার দিয়ে। আমি চাই যে ও অনেক ভালো ভালো সিনেমা করুক ফিউচারে, অ্যান্ড মেবি গ্ল্যামারাস অ্যাকশন টাইপের কোনো রোলে শি উইল ডু অ্যামেজিং। হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি। নির্মাতা হিসাবে রায়হান রাফি, রেদওয়ান রনি, মুস্তাফা সারোয়ার ফারুকী, কাকে তুমি প্রথম বেছে নেবে? কোনো প্রজেক্ট যদি তিনজনের প্রজেক্ট আসলে কারটা প্রথম বেছে নেবে এবং কেন? সাবিলা? না, স্কিপ না, তোমার কিন্তু র্যাপিড ফায়ার একদম স্লোয়েস্ট ফায়ার হয়ে যাচ্ছে। আমার কোনো ফায়ারই না, নাই, আমি আমি বরফ। না, বরফ না, নূর মানে আলো, আলো মানে হচ্ছে ফায়ার। বলো তুমি এবার আমাকে। এটার উত্তরটা আমি দিতেই পারবো না, কারণ আমি বলি কেন। ফারুকী ভাইয়ের সাথে আমার কাজ করার সুযোগ হয়নি সেরকম খুব বেশি কেমন হয় একটা কাজ করেছি, শুধু একটা টিভিসি। রেদওয়ান রনি আমার প্রথম ফিকশনের নির্মাতা এবং রাফি আমার প্রথম সিনেমার নির্মাতা। সো আমি কিভাবে করে এদের মাঝখানে চুজ করব? এটা তো আনফেয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলো, জয়া আহসান নাকি নুসরাত ইমরোজ তিশা, কার অভিনয় তোমার বেশি ভালো এটা লাগে? কি, এগুলো কি প্রশ্ন? র্যাপিড ফায়ার প্রশ্ন, তুমি আমি তাড়াতাড়ি চলে অ্যানসার যাবো দেবে। উঠে না না, এখন। যেও না, গিফট আছে কিন্তু। গিফট তো এমনিও পাবো অমনিও পাবো, এটা তো হ্যাঁ, জানি। না না, গিফট অন স্ক্রিন দিতে হবে। দুজনেই দুর্দান্ত অভিনয় শিল্পী এবং আমি কেউই না তাদের অভিনয় নিয়ে জাজ করার। জাজ কর, তুমি তো দর্শক। আমি দর্শক হিসেবেও আমি জাজ করতে চাই না, কারণ দুজনই দুর্দান্ত অভিনয় শিল্পী। লাস্ট কোয়েশ্চেন সাবিলা। Yes, খুবই খারাপ পারফর্ম করেছে আমি জানি। না না, তুমি ডিপ্লোমেসি মেইনটেইন করেছো।
যেটা দরকার ভীষণ। যেটা দরকার, হ্যাঁ হ্যাঁ, টু সাম পয়েন্ট ইজ ট্রু, Yes. দরকার। নিহাল তাহের একজন ভালো বন্ধু নাকি একজন ভালো স্বামী? You can't skip this. Okay. লেখা আছে স্বামী। স্বামী হিসাবে খুব ভালো। স্বামী হিসেবে 10 আউট অফ 10 আর বন্ধু হিসেবে 9.9 আউট অফ 10। একটু বাদ। হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ, কারণ স্বামী হিসাবে ভালো বোঝাই যাচ্ছে তুমি ব্যাক টু ব্যাক এতগুলো ভালো ভালো প্রজেক্টে কাজ করছো, তো সাপোর্টিভ না হলে তো আসলে একদম। কাজ করা সম্ভব না। সো দ্যাট ওয়াজ ইউর র্যাপিড ফায়ার। আল্লাহ কি ডিফিকাল্ট। সাবিলা সুলতানা, সাবিলা নূর। সাবিলা সুলতানা আমি সব সময় ডাকি তো। এগুলো তো অন স্ক্রিন বলা যাবে না। আচ্ছা, আপনারা প্লিজ শুনবেন না, একটু কানে আঙ্গুল দিয়ে রেখেন প্লিজ, বা তুলা কিছু একটা। কই গিফট কোথায়? গিফট আছে। গিফট দেওয়ার আগে আমি একটু জানতে চাই, সাবিলা নূর নিজেকে 5 বছর পরে এবং 10 বছর পরে এবং 15 বছর পরে কোথায় দেখতে চায়? 5 বছর পরে এমন জায়গায় দেখতে চাই যেখানে আমি নিজেকে নিয়ে, আমার লাইফকে নিয়ে এবং আমার কাজকে নিয়ে হ্যাপি, স্যাটিসফাইড। 10 বছর পরে আমি নিজেকে এমন জায়গায় দেখতে চাই যেখানে আমি আমার লাইফকে নিয়ে, আমার কাজকে নিয়ে হ্যাপি এবং স্যাটিসফাইড। 15 বছর পরে আমি নিজেকে এমন জায়গায় দেখতে চাই যেখানে আমি আমার লাইফকে নিয়ে এন্ড আমার কাজকে নিয়ে হ্যাপি এবং স্যাটিসফাইড। ক্যামেরাটা অফ হয়ে গেলে আমি গিয়ে কানবই। আমি কোনো ফায়ার কিচ্ছু পেলাম না এপিসোডটা থেকে। থ্যাংক ইউ সো মাচ সাবিলা। থ্যাংক ইউ। তুমি তোমার এত ব্যস্ত সময় থেকে, মূল্যবান সময় থেকে সময় বের করে আমার সেটে এসছো, গ্ল্যামার্স এবং গ্ল্যাম টককে তুমি অনার করেছো, আমাদের সাথে কোঅপারেট করেছো, আমার গেস্টের জায়গায় তুমি বসেছো। আমি কোনো অ্যাঙ্কার না, তো তুমি খুব ভালো করেই জানো আমি জাস্ট টক শোটা করছি। আমাদের প্রডিউসার বিশেষ করেন আমি একটু কথাবার্তা বলতে পারি। তুমি বলবে আর আমি আসবো না, এটা কি হতে পারে? Sabafa Ethnic and Trendy Couture, where uniqueness meets you. না, সেটা অফকোর্স, কিন্তু আমার একটা ফর্মাল ধন্যবাদ তো তোমাকে অন স্ক্রিন দিতেই হবে। এখন কি বলবো, অনেক কষ্টে শিখেছি এইসব। ঠিক আছে, ফাইন। আমাদের হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউ। আমাদের টাইটেল স্পন্সর হিসাবে আছে সাবাফা। সাবাফা একটা ব্র্যান্ড, কুটোর ব্র্যান্ড, ডিজাইনার কুটোর। অ্যাক্ট্রেস সুহানা সাবা যিনি ওনার ব্র্যান্ড, এটা উনি টাইটেল স্পন্সর হিসেবে সাবাফা আছে। আমাদের অ্যাসোসিয়েট এবং গিফট স্পন্সর হিসেবে আছে সাজগোজ, কিয়ারা বাই প্রীতি মোদি, লিনিয়ার বিউটি, জুহাইরা এলনাস কুটোর এবং যোগিস পণ্য। আর ইউ রেডি ফর অল দিস গিফটস? ইয়েস ইয়েস। ওকে সাবিলা, কিয়ারা বাই প্রীতি মোদি থেকে এটা গিফট তোমার জন্য। সাজগোজ থেকে রয়েছে খুব সুন্দর একটা স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। থ্যাংক ইউ। লিনিয়ার বিউটি থেকে রয়েছে খুব সুন্দর একটা জুয়েলারি। থ্যাংক ইউ। যোগিস পণ্য থেকে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট, এটাও সুহানা সাবার নিজস্ব। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে কথা বলে অনেক কিছু জেনে আমার দর্শকদেরকে জানাতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগলো। আমি একটু বিদায় নিয়ে নিই, আর তোমাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেটে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। খুবই ভালো লাগলো এসে, খুবই এনজয় করলাম সময়টা। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আজকের এপিসোডে দেখতে পেলেন তাণ্ডব করে বেড়ানো বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সাবিলা নূরকে। জানতে পারলেন তার না জানা অনেক গল্প। ঠিক তেমনি নেক্সট এপিসোডে আমি চলে আসব মিডিয়ার অন্য যে কোনো সেক্টরের কোনো উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে, জানবো তার পথ চলার অনেক জানা অজানা গল্প। ততদিন পর্যন্ত গ্ল্যাম টকের সঙ্গে থাকুন।